প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে তোমাদের যে একটা আধুনিক কবিতা রয়েছে, কবিতাটির নাম হলো চারণ কবি। পেন্ডিয়ালা ভারভারা রাওর লেখা এই চারণ কবি কবিতাটি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই কবিতার যে কবি পরিচিতি, কবিতাটির উৎস মানে কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে ক্রমান্বয়ে যে বাংলা ভাষায় এটি অনুবাদিত হয়েছে এবং এই কবিতা রচনার প্রেক্ষাপট, এছাড়া কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে আমরা বিশ্লেষণ করব। এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসবে সেগুলোও নিয়ে আলোচনা করব। যেখানে হচ্ছে চারণ কবি, দেখো এই কবি পরিচিতি যিনি ভারভারা রাওয়ের লেখা, তোমাদের বইতে পাঠ্য বইতে রয়েছে ভারভারা রাও তাঁর লেখা। সেই ভারভারা রাওর পুরো নাম হচ্ছে পেন্ডিয়ালা ভারভারা রাও। তাহলে মনে রাখো, পেন্ডিয়ালা ভারভারা রাও, এটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। প্রথমে এই কবিতাটির আমরা আলোচনা করব যে এই কবি পরিচিতি নিয়ে। দেখো, কবি পরিচিতি ভারভারা রাওর সম্বন্ধে বলতে গেলে 1940 খ্রিস্টাব্দে 3রা নভেম্বর অবিভক্ত যে অন্ধ্রপ্রদেশ, বর্তমানে যেটা তেলেঙ্গানা বলে আমরা জানি, সেই তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় জন্মগ্রহণ করেন কে? ভারভারা রাও। তেলেগু ভাষার তিনি একজন সাহিত্যিক, তিনি কিন্তু বাংলা ভাষার নয়, তিনি কিন্তু তেলেগু ভাষার সাহিত্যিক। এবং তার প্রথম জীবনে এই ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা, তারপর বিষয়ে গবেষণা এবং কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ভারভারা রাও তিনি একজন সাহিত্যিক নয়, আর একজন বড় পরিচয়, তিনি একজন কিন্তু রাজনীতিবিদ, অর্থাৎ সরকারি মন্ত্রণালয়ে দীর্ঘদিন যাবৎ তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। কিন্তু পরবর্তীকালে যে সেকেন্দ্রাবাদ ষড়যন্ত্র মামলায় তাকে সেই ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া 1973 এবং 75-এর যে দেশব্যাপী জরুরি অবস্থা চলছিল, সেই জরুরি অবস্থাকালীন নাকি সহিংস আন্দোলনের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ দীর্ঘকাল যাবৎ কিন্তু তার কারাবাসেই তার জীবন কেটেছে। কার? যে পেন্ডিয়ালা ভারভারা রাওয়ের। অর্থাৎ তিনি জেলেই তাকে বেশিরভাগ সময় কাটাতে হয়েছে, কিন্তু জেলে থেকেও কিন্তু তার কলম কখনো থেমে থাকেনি। তিনি অজস্র সাহিত্য রচনা করে গেছেন। তার এই জেল জীবনে থাকাকালীন অনেক কবিতা রচনা যেন এক প্রতিবাদের আলাদা একটা ভাষা রূপ পেয়েছে। বিভিন্নভাবে তিনি বহুদিন যাবৎ যখন তিনি জেলে তার জীবন কাটাতে হয় এবং যখন কোভিডের সময় আসে, 2020-তে তো কোভিডের আক্রমণে চারদিক বিশ্বব্যাপী একটা ভয়ার্ত পরিবেশ তৈরি হয়েছিল এবং 2022 সালে শীর্ষ আদালত তাকে কিন্তু কোভিডের কারণে জামিন মুক্তি দেয় এবং এখন তিনি জামিনে জেলের বাইরে থাকলেও কবি কিন্তু অসুস্থতার মধ্যে রয়েছেন। এই হচ্ছে কবির সংক্ষিপ্ত জীবনী। এবার আমরা চলে আসি যে কবিতার উৎস। দেখো, কবিতার উৎস, কবিতাটি রচনা হচ্ছে 1985 খ্রিস্টাব্দে 23 অক্টোবর। সময়টা মনে রাখো, 1985 খ্রিস্টাব্দে 23 অক্টোবর। তিনি তেলেগু ভাষার কবি, সে বিষয়ে বলেছি আমরা ভারভারা রাও। তেলেগু ভাষার তার একটা কবিতা রয়েছিল, কবিতাটির নাম হচ্ছে কবি। মনে রাখো, কবিতাটির নাম হচ্ছে কবি। আর মূল গ্রন্থের নাম হচ্ছে ভবিষ্যথু চিত্রপটম। মনে রাখো, ভবিষ্যথু চিত্রপটম, এটাও কিন্তু তেলেগু ভাষার নামকরণ, তার জন্য নামটা অন্যরকম। এটা বাংলায় হলে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে ভবিষ্যৎ চিত্রপট, এটা দাঁড়াবে। তাহলে ভবিষ্যথু চিত্রপটম এই মূল কাব্যগ্রন্থ থেকেই কবি কবিতাটি নেওয়া হয়েছে। 1986 সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই কবি তেলেগু ভাষার যে এই কবিতা, এটা ইংরেজিতে অনুবাদ করেছেন কে? ডি ভেঙ্কট রাও। ডি ভেঙ্কট রাও তিনি কিন্তু এটা অনুবাদ করেছেন। তোমরা অবশ্যই মনে রাখো, ডি ভেঙ্কট রাও
এই কবিতাটি অনুবাদ করেছেন। কবিতাটির নাম কি দিয়েছিলেন? দ্য বার্ড। দ্য বার্ড এই কবিতাটি অনুবাদ করে, মানে এটা অনুবাদিত ইংরেজি নাম দিয়েছিলেন। সেই বার্ডকে বাংলায় অনুবাদ করলেন কে? শঙ্খ ঘোষ। তিনি দেবেশ রায় সম্পাদিত যে মাসিক পত্রিকা রয়েছে, সেই মাসিক পত্রিকায় সেতুবন্ধন, মানে মাসিক পত্রিকাটার নাম হচ্ছে সেতুবন্ধন, সেই সেতুবন্ধন পত্রিকায় 2019 সালে 13ই জানুয়ারি এটি প্রকাশিত হয়। তাহলে 2019 সালে 13ই জানুয়ারি সেতুবন্ধন পত্রিকায় শঙ্খ ঘোষ এই কবিতাটি অনুবাদ করলেন এবং কবিতাটির নাম রাখলেন কি? চারণ কবি। মনে রাখো, চারণ কবি। তাহলে এই কবিতাটি আমরা এই উৎসতে পাচ্ছি। তাহলে যে মূল তেলেগু কাব্যগ্রন্থ ভবিষ্যৎ চিত্রপটম, এই মূল কাব্যগ্রন্থ যেটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল দ্য বার্ড কবিতা নামে, কবি এখান থেকে যে কবিতাটি নেওয়া হয়েছে বার্ড নামে অনুবাদিত, সেখান থেকে অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। যাই হোক, এইটুকু আমরা জানলাম। এরপর আমরা জানবো যে কবিতাটির রচনার প্রেক্ষাপট। দেখো, কবিতাকে বুঝতে অনেকখানি সহজ হবে যদি কবিতার আমরা প্রেক্ষাপটটুকু ভালো করে অনুধাবন করতে পারি। এই কবিতাটি প্রথমেই যেটা বলছিলাম যে এটা লেখা হয়েছে কত? 1985 23শে অক্টোবরে লেখা। ঠিক সেই সময়, এই সময়কালে দক্ষিণ আফ্রিকায় যেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয়ে গেছিল। কি আলোড়ন? না, আফ্রিকার যে বেথা সরকার, তারই সময় যে একজন কবি, যে তার নাম হচ্ছে 30 বছরে একজন যুবক কবি, বলবো একজন তরতাজা যুবক কবি, বেঞ্জামিন মোলায়েজ, তারই মোলায়েজকে তার নিরাপত্তা রক্ষীর নাকি খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অর্থাৎ ফাঁসি বলে, মানে ফাঁসি দেওয়ার ঘোষণা করা হয়। এই যে মানে বন্য বিদ্বেষী বোথা সরকার, বন্য বিদ্বেষী ছিলেন তিনি, তাই যেন কোথাও স্বতঃপ্রণোদিতভাবে বেঞ্জামিন মোলায়েজের তার প্রতি যেন একটা নির্মমভাবে এই বিষয় মৃত্যুদণ্ডটাকে ঘোষণা করা হয়েছে, যেমন লঘু পাপে যেন গুরুদণ্ড তাকে দেয়া হলো। তাই শুধু সেই দেশ নয়, আফ্রিকা নয়, সারা পৃথিবী জুড়ে কিন্তু এই বোথা সরকারের এই ফাঁসি ঘোষণার বিরুদ্ধচারণ, চারদিকে আন্দোলন তৈরি হয়েছিল। কিন্তু তবুও সরকার তিনি সেটাকে অগ্রাহ্য করে 30 বছর বয়সে 1985 সময়টা হচ্ছে 13ই অক্টোবর তাকে ফাঁসি দেওয়া হয়। কে? বেঞ্জামিন মোলায়েজ, এই তরুণ কবিকে ফাঁসি দেওয়া হয়। এই যে তার ফাঁসিতে সারা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয়েছিল, কবি মানুষদের মধ্যেও যেন একটা আলোড়ন ভাব তৈরি হয়। তাই জেলে থেকে, আর 1985 তখনও আমাদের কবি ভারভারা রাও তিনিও জেলে ছিলেন। জেলে থাকাকালীন এই ঘটনার প্রতিবাদে তিনি এই কলম তুলে ধরেন, কবি নামক এই কবিতাটি রচনা করেন তেলেগু ভাষায়। এই যে কবিতার এই হচ্ছে প্রেক্ষাপট। একদিকে যে বেঞ্জামিন মোলায়েজের কে স্মরণ করে একটা বড় রকমের প্রতিবাদ স্বরূপ এই কবিতা, তেমনি নিজেকে দিয়ে তিনি ভারভারা রাও নিজেও কবি, অর্থাৎ তার প্রতিও যেন রাষ্ট্রশক্তি কোথাও কোথাও যেন তার প্রতি অন্যায় করছে। তাই এই কবিতার যেন দুয়েরই মিলেমিশে এক নতুন রূপ পেয়েছে এই চারণ কবি কবিতাটি। এই ছিল কবিতার প্রেক্ষাপট। এই কবিতার প্রথমে যদি আমরা একটু অর্থ বিষয় বলি, চারণ শব্দটি হচ্ছে পশু চারণের কাজ, এটা একটা বিশেষ্য পদ। আর ব্যাকরণগত অর্থ হচ্ছে স্তুতি পাঠক। আর এই চারণ কবি কাদের বলা হয়? দেখো, চারণ কবি বলতেই আমাদের প্রথমেই মনে চলে আসে কে? মুকুন্দ দাস, বিজয় সরকার, এদের নামে। আসলে চারণ কবি যারা স্বাধীনতা, পরাধীনতার গ্লানি মোচনের জন্য, স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করার জন্য যারা যে গান রচনা করেছিল এবং গান গেয়ে বেড়াতেন এবং যাত্রা দল বেঁধে নিজেরা গান গেয়ে স্থানে স্থানে ঘুরে বেড়াতেন, তাদেরকেই বলা হচ্ছে চারণ কবি। এই কবিতার সঙ্গে চারণ কবি নামকরণটা শঙ্খ ঘোষ দিয়েছেন, যথার্থতা বলে মনে করি। আমরা পরবর্তী অংশে কবিতাতে চলে আসব এবং কবিতার প্রত্যেকটি চরণ ধরে, প্রত্যেকটা বিষয় ধরে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব।
তাহলে এই পর্যন্ত এখানে প্রথম অংশ, অর্থাৎ এখানে আমরা তাহলে জানলাম কবি পরিচিতি, কবিতার উৎস এবং প্রেক্ষাপট। এই বিষয়গুলো ভালো করে অনুধাবন করো। এখান থেকে কিন্তু কবি পরিচিতি বা উৎস, প্রেক্ষাপট বিষয় থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে। তাই প্রেক্ষাপটটা কিন্তু সহজে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু কবিতাটা আরও বুঝতে সহজ হবে। তাহলে আমরা ভিডিওর পরবর্তী অংশতে চলে আসছি। আমরা সরাসরি চলে আসছি কবিতা পাঠে। চারণ কবি ভারভারা রাও। তাহলে নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। অর্থাৎ দেখো, মানুষ হচ্ছে প্রথম এক সমাজবদ্ধ জীব। মানুষ এক সামাজিক নিয়মনীতি, সামাজিক শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক বন্ধনের মধ্য দিয়েই একটা সমাজ গড়ে উঠেছে। কিন্তু সেই নিয়ম কানুন যখন লোপাট, সমস্ত কিছু আজ লুপ্ত। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। সময়ের ঢেউ তোলা মানে দেখো, কথায় রয়েছে না, সময় আর সাগরের ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ সময়ের কাল প্রবাহে যেমন সমস্ত কিছু আবর্তিত হয়, তেমনি সময়ের আপন নিয়মে যখন ঢেউ এসে পাড়ে আছাড় দিয়ে আবার সে ফিরে যায়, তেমনি সেই সময়ের অভিঘাতে এক শাসক দল যখন কালো মেঘ। আকাশে তো কালো মেঘ সবসময় থাকে না। আকাশ কখনো রৌদ্র করজ্জ্বল, কখনো কালো মেঘে ছেয়ে গিয়ে একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনে। ঠিক তেমনি কালো মেঘকে কবি তুলনা করলেন কোন এক স্বৈরাচারী শাসক, অর্থাৎ রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে, তার শাসন যন্ত্রকে কাজে লাগিয়ে সে সাধারণ মানুষের নিয়ম, মানুষের বন্ধনের নিয়ম শৃঙ্খলতাকে লোপাট ঘটাচ্ছে, লুপ্ত করছে। এই কথাই বলেছেন যে কালো মেঘের দল বলতে এখানে স্বৈরাচারী শাসকদের কথাই বলবো। ফাঁস লাগাচ্ছে গলায়। কাদের যে ফাঁস লাগাচ্ছে, এই শব্দবন্ধের দ্বারা কবি বোঝাতে চাইলেন মানুষের বাক শক্তি হরণ করছে। রাষ্ট্র যখন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, তখন দেখা দেয় এক চরম বিপর্যয়। চুইয়ে পড়ে না কোনো রক্ত, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। চুইয়ে পড়ছে না রক্ত, এর দ্বারা বোঝাতে চাইলেন দেখো, রক্ত কখন ঝরে? যখন মানুষকে একটা অস্ত্র দিয়ে আর এক অস্ত্র দিয়ে যখন কারোর শরীরে আঘাত করা হয়, তখনই কিন্তু রক্ত ঝরে। কিন্তু রক্ত না ঝরিয়েও, চোখের জল না ফেলেও যখন মানুষের উপর অত্যাচার চালানো হয়, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তখনই দেখা দেয় চরম সংকটময় অবস্থা। এই কবিতাটি আমরা আগেই বলেছিলাম, প্রেক্ষাপট হচ্ছে আফ্রিকার বন্য বিদ্বেষী যে বোথা সরকার। সেই বোথা সরকার যে মুক্তিযোদ্ধা বেঞ্জামিনের উপরে যে অত্যাচার চালিয়ে তাকে কারারুদ্ধ করেছিল, শুধু কারারুদ্ধ নয়, তার গলায় ফাঁস জড়িয়ে দিয়েছিল, কারণ মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই গলার ফাঁসি দিয়েই তাকে যে তার বাক স্বাধীনতা, তার প্রতিবাদী ক্ষমতাকে রুদ্ধ করতে চাওয়া হয়েছিল। এই কথাই বললেন যে এখানে কিন্তু প্রতিবাদী শক্তিকে সরাসরি প্রতিহত না করে, রক্ত না ঝরিয়ে, তাদেরকে পুরো হাতে সরাসরি অস্ত্রের ঘায়ে আঘাত না করে তাদের টুঁটি টিপে ফেলা, অর্থাৎ তাদের বাক স্বাধীনতা হরণ করা, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া। সেই অর্থেই কবি বললেন এখানে চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ মানে এখানে এই অর্থে প্রযুক্ত যে ঘূর্ণিপাক এক চরম দুর্বিষহ সংকটময় ঘূর্ণিপাক তৈরি হয়েছে এক স্বৈরাচারী শাসকের অপশাসনে। সেই ঘূর্ণিপাক বিদ্যুতের ঝলকানি আজ বজ্রপাতের রূপ নিয়েছে। যে বজ্রপাত মানুষের প্রাণহানি আশঙ্কা তৈরি করে, যে বজ্রপাত মানুষের ভীত সন্ত্রস্ত করে তোলে,
যে বজ্রপাত মানুষকে কি নির্বাক করে তোলে, তার বাক শক্তিকে হরণ করে নেয়, ঠিক তেমনি শাসক আজ সেই ভূমিকাই নিয়েছে। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। ঝিরঝিরে বৃষ্টি যে তো সৃজনের আর এক ইঙ্গিত করে, যে বৃষ্টি নতুন বীজের অঙ্কুরোদ্গমন ঘটায়, আবার মাটিকে সিক্ত করে প্রত্যেক উদ্ভিদের তার জলসিঞ্চনের যেমন নতুন প্রাণের উজ্জীবিত করে তোলে। কিন্তু সেই বৃষ্টি আজ প্রলয়ের রূপ নিয়েছে। যে শাসক, সে তার কাজ কি? প্রজাদের সুশৃঙ্খলতা রক্ষা করে তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, সাম্যতা প্রতিষ্ঠা করা, তাদের উন্নতি সাধনের জন্য দৃঢ় সংকল্প সাধন করা। কিন্তু এখানে শাসক আজ বৃষ্টির রূপ নিয়ে যেন প্রলয়ের রূপ ধরেছেন, অর্থাৎ যেন ধ্বংসের রূপ ধরেছে যে শাসক। এখানে প্রসঙ্গ এসেছে, দেখো, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। দেখো, কবিতার প্রেক্ষাপটে আমরা আগেই বলেছি, সেই প্রসঙ্গই বারবার আসছে, যে মুক্তিযোদ্ধা যে বেঞ্জামিন মোলায়েজ, যে বেঞ্জামিন মোলায়েজকে কৃষ্ণাঙ্গ বলে তার সেই প্রতিবাদী ক্ষমতাকে স্বৈরাচারী বোথা সরকার, বন্য বিদ্বেষী বোথা সরকার, সে কি করেছিল? বন্দি করেছিল। কাকে? বেঞ্জামিন মোলায়েজকে যখন বন্দি করেছিল। সেই বন্দি করাতে যখন বেঞ্জামিন কে দেখার জন্য তার মা সে তাকে গারদের মধ্যে দেখা করতে যান, এবং মা এর যে চরম বেদনা, তার দু চোখ বেয়ে অশ্রুবারি নেমে এসেছিল। কারণ 30 বছর বয়সে যে বেঞ্জামিন মোলায়েজ একজন কবি, যে শাসকের বিরুদ্ধে বাক স্বাধীনতা কলমের যে লেখার মধ্য দিয়ে যে প্রতিবাদ ধ্বনি তুলেছিলেন, আজ তাকে বন্দি হয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়েছে। তাই মায়ের বুকের বেদনা, যন্ত্রণা, বেদনা নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছেন। আর সেখানে বেঞ্জামিন মোলায়েজ তিনি একটা কথা বলেছিলেন তার মাকে, যে আমি আমার জীবন দিতে পেরে কিন্তু গর্বিত, আমার একক জীবন। এখানে বেঞ্জামিন কিন্তু তিনি কোনো অপরাধী নন, তিনি একজন বিপ্লবী সত্তা। তাই তিনি মনে করেছেন যে আমি এটা জীবন দিতে পেরেও যেন গর্বিত। এখানে জীবন দেওয়ার মধ্য দিয়ে তিনি যেন কোথাও একটা আরও প্রতিবাদের সুর ব্যক্ত করেছিলেন তার মায়ের মধ্য দিয়ে। কিন্তু তার মায়ের যে যন্ত্রণা, হৃদয়ের যে কারুণ্যতা, দু চোখ বেয়ে বাড়ি নেমে এসেছিল, অশ্রুবারি নেমে এসেছিল। এখানে সেই ঘটনাকে আমরা ইঙ্গিত করতে পারি। এছাড়া ইঙ্গিত করতে পারি, যখন দেশমাতৃকার বীর সন্তান বলি প্রদত্ত হয়, তখনই তো দেশমাতৃকা মায়ের চোখে জল নেমে আসে। হয়তো বারবারাও এমন দিকটিকেও ইঙ্গিত করলেন। এই পর্যন্ত পেলাম যে আমরা প্রথম স্তবক, মোট 3টি স্তবকের কবিতা, প্রথম স্তবকেই এখানে পেলাম। তাহলে কোনো এক স্বৈরাচারী শাসক সমস্ত নিয়ম নীতিকে লোপাট করে দিয়ে তার সেই আগ্রাসী রূপ ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল জনসমাজে, যেখানে জনমানসের বাক স্বাধীনতাকে হরণ করে তাদের গলায় ফাঁস বসিয়ে দিয়েছিল তাদের বাকরুদ্ধ করার জন্য। সেখান থেকে দেশমাতৃকার যেন সেই অসহায়তার তার দিকটি এই প্রথম স্তবকেই প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে, খুব সহজ সরল ভাষায় কিন্তু ভারভারারাও এই কবিতার মধ্যে ব্যক্ত করেছেন। এখানে যে মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোলায়েজ, তিনি শুধু নন, ভারভারারাও ব্যক্তিগতভাবে তিনিও একজন কবি। তারও বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল তৎকালীন শাসকের দ্বারা।
তাকেও জেলবন্দি করা হয়েছিল। তাই কবিতাটি যেন এখানে বেঞ্জামিনকে তার মৃত্যুর প্রতিবাদ নয়, ব্যক্তিগত সত্তার প্রতিবাদ ধ্বনিত হয়ে এসেছে যেন এই কবিতার মধ্যে। আমরা দ্বিতীয় স্তবকে চলে আসি। যখন কাঁপন লাগে জিভে, জিভে আজ কাঁপন লেগেছে, কোথাও ভয়ের ভীতির কাঁপন জেগেছে, বাতাসে মুক্ত করে দেয় সুর। সে সুর কি? যে সুরের যেখানে একক স্বর, যেখানে গণ সুরের রূপ নেয়। গান যখন হয়ে ওঠে যুদ্ধের শাস্ত্র, যুদ্ধের শস্ত্র বলতে এখানে বোঝানো হয়েছে যে গান, যেখানে অস্ত্রের বিরুদ্ধে গান হিসাবে আমরা আগে কবিতাও দেখেছি, কিন্তু এখানে যেখানে বলা হয়েছে অস্ত্রে গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, তাহলে যুদ্ধের একটা কোথাও উৎসাহিতের জন্য হয়ে উঠছে গান। এখানে কিসের গান? যে বিপ্লবীদের উদ্দীপ্ত করার গান, বিপ্লবীদের উজ্জীবিত করার গান। যেমন আমরা এই প্রসঙ্গে মনে পড়ে যায় কাজী নজরুল ইসলামের কথা। কাজী নজরুল ইসলামও তার আনন্দময়ী আগমনীর জন্য 1922 খ্রিস্টাব্দে তাকে কারারুদ্ধ করা হয়েছিল। তিনিও কিন্তু যে তৎকালীন স্বৈরাচারী শাসক ইংরেজদের বিরুদ্ধে তার কলমকে তুলে ধরেছিলেন। বিদ্রোহী কবিতা, কখনো গানের মধ্য দিয়ে কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, কিংবা মুক্তির মন্দির সোপানো তলে। এই গানগুলোই কিন্তু কেবল আনন্দের মূর্ছনা সুর দেওয়ার জন্য নয়, এই গানগুলো জনমানসের মধ্যে একটা যুদ্ধমুখী প্রতিবাদী করে তুলেছিল এই গানগুলি। এখানে ও কবির যে সুর, যে বাতাসে মুক্ত সুর ভাসিয়ে দিয়েছিলেন তার লেখনীর মধ্য দিয়ে, যে একক সুর যেন গণ সুরেরই রূপ নিয়েছে, যে গান হয়ে উঠেছে যেখানে যুদ্ধের অস্ত্র। কবিকে তখন ভয় পায় ওরা, তখনই তো কবিকে ভয় পায়। আচ্ছা, কবিকে বন্দি করলো কেন? আমরা দেখো নজরুলের কথাই যদি আসি, ইংরেজ ভয় পেয়েছিল নজরুলকে, তাই তারা তার গ্রন্থগুলোকে বাজেয়াপ্ত করে তাকে জেলবন্দি করে তুলেছিল। তেমনিভাবে ভয় করেছিল যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, কারণ তার আনন্দমঠ উপন্যাসে তখনকার বিপ্লবীরা আনন্দমঠ উপন্যাসকে বুকে নিয়ে তারা সশস্ত্র আন্দোলনে নেমে পড়েছিলেন, বিদ্রোহী একটা সত্তা, একটা গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। যেমনভাবে শরৎচন্দ্রের পথের দাবি, এই কলমই হয়ে উঠেছিল কি এক অস্ত্র, যেখানে জনমানসকে একত্রিত করে তোলার এক মোক্ষম অস্ত্রই হয়ে উঠেছিল যে কলমের লেখনী। তাই আমরা বলতে পারি যে কলম অস্ত্রের থেকেও আরও শক্তিধর। এখানেই যেন এই কথাটি আরও তাৎপর্যময় হয়ে ওঠে। দেখো, এই জন্য কবিকেই তাই ভয় পায়। তাই তো তারা কবিকে ভয় পায়, কে? সাম্রাজ্যবাদী শক্তি না হলেও এখানে রাষ্ট্রশক্তি, শাসক, স্বৈরাচারী শাসক, সেই চিরকাল ভয় পায় কবিকে। ওরা কয়েদ করে তাকে, কিন্তু তাকে কি করে কয়েদ করে রাখে? কেন না, তার বার্তা, তার লেখনীর সুর যেন জনমানসে ছড়িয়ে না পড়ে, সেই জন্যই তাকে কয়েদ করে রাখে। গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, কারণ কবিকে ভয় পায়। কারণ প্রত্যেকটা বাক, প্রত্যেকটা লেখনীর অক্ষর যখন জনমানসের এক বিস্ফোরণ রূপ নেয় শাসকের বিরুদ্ধে, তখনই তো তারা আরও ভয়ে ভীত হয়ে পড়ে, আরও ভয়ে ভীত হয়ে তখনই তাদের গলায় ফাঁস পরিয়ে দেয়। ঠিক যেমন সেই একই কথা আসছে যে মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোলায়েজ, তাকে তার বাক শক্তিকে যেন রুদ্ধ করতে তাকে ফাঁসি বা মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু তার মধ্যে
কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে, কিন্তু কবি তারই মধ্যে যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। কবির লেখনী কখনো একজন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, জনতার মধ্যেই তার শ্বাস ফেলে। সেখানেই মানুষের গণ প্রতিবাদী রাষ্ট্রশক্তি শাসক শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে ওঠে। তাই জনমানসের কাছে কবি একজন সাহিত্যিকের অবদান অনেকখানি। একটা দেশ শাসন পরিচালনার জন্যই যখন কিন্তু জনমানস কবি বা লেখনী বা বুদ্ধিজীবীদের দিকে তাকিয়ে থাকে। আজকে বুদ্ধিজীবী বলতে হয়তো তার অর্থ অনেকখানি বদলে গেছে, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু দেখো, একজন লেখক, সাহিত্যিক, একজন শিল্পী, একজন সঙ্গীতজ্ঞ, মানে যিনি গান রচনা করেন, যিনি গান রচনা করেন কিংবা কবিতার মধ্য দিয়ে, লেখনীর মধ্য দিয়ে, ছবির মধ্য দিয়ে কিংবা সিনেমার আর্টিস্টের বিভিন্ন সংলাপের মধ্য দিয়ে তিনি কিন্তু প্রতিবাদ বা বার্তা জনমানসের মধ্যেই ছড়িয়ে দেন। তাই কবির যে শ্বাস, তার যে প্রত্যেকটা লেখনীর ধ্বনি যেন জনমানসের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে দ্বিতীয় স্তবকে আমরা কি পেলাম? যে সর্বত্র কবির তার সেই বার্তা জনমানসের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়ে, কিন্তু স্বৈরাচারী শাসক তা রুদ্ধ করতে তাদের গর্দান চেপে ধরে এবং ফাঁস লাগিয়ে দেয়, ফাঁস পরিয়ে দেয়। কিন্তু ফাঁস পরালে কি হবে? জনগণের কাছে কবির বার্তা সর্বত্রই ছড়িয়ে পড়ে। আমরা দ্বিতীয় স্তবকে এমনই এক ভাব পেলাম। শেষ স্তবকে আসি। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়িকে দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ যে ফাঁসির মঞ্চ, এখানে একটা কবিতার কথাই মনে পড়ে, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। দেখো, ফাঁসির মঞ্চে যেখানে তো মৃত্যু ঘটবে, যেখানে জীবনের জয়গান কি করে হতে পারে? না, যে বিপ্লবীরা, যে স্বাধীনতা সংগ্রামীরা যারা ফাঁসির মঞ্চে প্রাণ দিয়ে, যে ক্ষুদিরাম বা আমরা অন্যান্য প্রফুল্ল চাকি, যিনি ফাঁসির মঞ্চে না হলেও তিনি দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, এই যে প্রাণ দিয়ে তারা কি করলেন? জনমানসের মধ্যে আরও স্ফুলিঙ্গ গড়ে তুললেন গণ আন্দোলনে শাসক শক্তির বিরুদ্ধে। এখানেও সেই ফাঁসির মঞ্চ ভারসাম্য রক্ষার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে মাটিতে, সেটাও মাটির সঙ্গে মিলিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মতো বীর শহীদেরা, তারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, নিজের রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন বলেই তো আজ এখন অন্যায়ের ফাঁসির মঞ্চে কাউকে প্রাণ দিতে হয় না। তাই এখানে যে স্পর্ধা জানাচ্ছে, তাদের স্পর্ধা, এরা কোনো মৃত্যুকে ভয় করেন না। যেমনভাবে বেঞ্জামিন তিনি মৃত্যুকে ভয় করেননি। তার মা যখন দেখা করতে এসেছিলেন, তিনি সাহসিকতার সঙ্গে বলেছিলেন, আমি আমার জীবন দিয়ে আমি গর্বিত, এই মৃত্যুর জন্য তিনি গর্বিত। যেমন করে ক্ষুদিরাম বসু, তিনি সেদিন ফাঁসির মঞ্চে উঠে তিনি কেঁপে ওঠেননি বা কান্নায় ভেঙে পড়েননি, তিনি গর্ব, স্পর্ধা দেখিয়ে দিয়েছিলেন। সেই স্পর্ধা জনমানসের কাছে সর্বত্র বারুদের আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। ঠিক তেমনিও স্পর্ধা জানাচ্ছেন মৃত্যুকে। আর তুচ্ছ ফাঁসুড়ে, এখানে ফাঁসুড়ে বলতে শাসক শক্তিকেই বলা হচ্ছে, যারা ফাঁসি দিচ্ছে, যারা সর্বগ্রাসী শক্তি, যারা জনমানসের মধ্যে ভীতি সঞ্চার করে, নিয়মকে লোপাট করে, মানুষের মধ্যে ভীতি সন্ত্রস্ত করে
নিজের সমস্ত কিছু যা অনুকূলে নিজের সমস্ত কিছুকে সে আত্মগত করতে চায়, আত্মস্থ করতে চায়, সেই ফাঁসুড়িকেও দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ সে শাসক শক্তিকেও যেন তাকেই মৃত্যুদণ্ড দিয়ে গেল। অর্থাৎ যে ফাঁসুড়ে তাকেই ঝুলিয়ে দিয়ে চলে গেল। এখানে যাকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে তার স্পর্ধার জোরে। অর্থাৎ এখানে এই উপমা বা এই উদাহরণ দিলেই স্পষ্ট হয়, যেদিন ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে আনন্দ মুখে তিনি প্রাণ দিয়ে গেছিলেন, সেই দিনই ইংরেজদের শেষ পরিণতি যেন লিখিত হয়ে গেছিল, যে তাদের অবসান অবসম্ভাবী। এখানেও কবিতার মধ্যে যে কবি যে তার বিপ্লবী সত্তাকে, তার সেই বাক স্বাধীনতাকে হরণ করে তাকে রুদ্ধ করা যায় না। এই কবিতাটি একটা প্রতিবাদীমূলক কবিতা। অসাধারণভাবে এই কবিতাটির প্রেক্ষাপট যেটা মুক্তিযোদ্ধা বেঞ্জামিন মোলায়েজ, তাকে উদ্দেশ্য করে বা সেই ঘটনাকে কেন্দ্র করে ভারভারারাও লিখেছেন। কিন্তু এই ভাবনা থেকে ওই কবিতার ভাবনা বা বিষয় অনেক বৃহত্তর হিসাবে রূপ নিয়েছে। কারণ কবির ব্যক্তি জীবনেরও এমন ঘটনার তিনি সম্মুখীন হয়েছেন। কবিও তিনি বারবার জেলবন্দি হয়েছেন শাসকের দ্বারা। তাই সাম্রাজ্যবাদী শক্তি বলবো না, এখানে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যেন এক প্রতিবাদী শক্তি আওয়াজ তুলেছেন এই কবিতার মধ্য দিয়ে, এই চারণ কবিতাটির মধ্য দিয়ে। এইখানে আমরা কবিতা শেষ করলাম। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আমরা সময় থাকলে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকে বলেছিলে যে চারণ কবিতাটি পাঠ করে বা সেটি কবিতাটি বিশ্লেষণ করে শোনানোর জন্য। আমরা তাই বিষয়টি আধুনিক কবিতা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বা বিষয়টি বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই মন দিয়ে কবিতাটা পড়ো প্রত্যেকটা লাইন ধরে, আর আমার ভিডিওটি ভালো করে মন দিয়ে শোনো, অবশ্যই বুঝতে পারবে। আর অনেকে কমেন্ট করেছিলে যে ভাষা সাহিত্য নিয়ে, আমরা পরবর্তী ভিডিওতে ভাষা সাহিত্য নিয়েও আলোচনা করব। তোমরা যে ভিডিওগুলো দেখছো কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে লাইক করো। আর কি বিষয়ক তোমরা ভিডিও চাইছো সেগুলো সম্বন্ধেও কমেন্ট করো। তোমরা ভিডিওগুলো শুনে কমেন্ট করলেই আমরা আরও কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই ভালো থেকো।